মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ময়ূরাক্ষী। আজকে ময়ূরাক্ষীর দ্বিতীয় পর্ব। বড় পুপুর বাসায় দুপুরে যাবার কথা। উপস্থিত হলাম রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুপুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লসিত গলায় বলল, হিমুদা এসেছো? থ্যাঙ্কস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু। আই নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে। এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনায় খুবই ভালো। এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে। সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না। মাঝে মাঝে জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে, ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তখন সে আর পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির। বাদলের গলায়, হাতে, কোমরে নানা মাপের তাবিজ ঝুলছে। এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহকাপ নগর থেকে আনানো। কোহকাপ নগরে নাকি জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার, তিনিও কিছু বলছেন না। বাদলের দেখি আমার মতো অবস্থা, দাড়ি গোপ গজিয়ে হুলস্থুল, লম্বা লম্বা চুল। সে হাসি খুশি গলায় বলল, হিমুদা পড়াশোনা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেভি হচ্ছে। একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। হিমু ভাই, তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়ায়। ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরের প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা। তবু আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল। সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে। এতক্ষণ ধরে কেউ হাসে? ফুপু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেয়া হচ্ছে। পোলাওয়ের টকটক গন্ধ। নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুফু বললেন, রোস্ট আর পিস দেব? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্যে, একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কি জন্যে? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলায় আটকে পড়েছিলাম, উপলক্ষটা কি? রিনকির বিয়ের কথা পাকা হলো। বাহ, ভালো তো। ফুপু গম্ভীর হয়ে গেলেন। আমি খেয়েই যাচ্ছি। টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না, সেটাও বুঝতে পারছি। তবু নিজেকে সামলাতে পারছি না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ। তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলো কৌতূহল নেই? আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে করে কি? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি, তাহলে তো মালদার পার্টি। ফুপুর আগে গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো। মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি, এটা বলেছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে। শর্ট না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিনকির বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুফুর মুখটা কালো হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়। যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুফুর মুখ আরো অন্ধকার হয়ে গেল। তখন মনে পড়ল, কি সর্বনাশ, পুপা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি। তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি। তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে। নো প্রবলেম। আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এ জাতীয় কোনো কথাই বলবি না।
বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো? তোর কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও। তোমরা তো কেউ পান খাও না, কাউকে দিয়ে 3টা পান আনাও তো। রিনকির সঙ্গে দেখা করতে গেলাম। এই মেয়ে 9-10-এ পড়ার সময় রোগা ভোতা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্য সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে। মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কিরে, ক্লাস 1 একটা বর জোগাড় করে ফেললি? কংগ্রাচুলেশনস। রিনকি অসম্ভব খুশি হলো। অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, ক্লাস 1 বর্ণা ছাই, ক্লাস 3 হবে বড় জোর। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সে ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, হুম, বাংলা সেকেন্ড পেপারে যা পুয়ার নাম্বার পেয়েছি জানেন, মার্কশিট দেখে কেঁদেছি। রিনকিরও দেখি সেই অবস্থা, খুশিতে মুখ ঝলমল করছে, অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই, ও কিন্তু দারুণ শর্ট, মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম, খুশি গলায় বললাম, তাহলে তো তুই লাকি, ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও। সত্যি খনা বলেছেন, খাটো পেয়ারা ভালো, খাটো স্বামীর মন, তারপর আরো কি কি যেন আছে, মনে নেই। বানিয়ে বানিয়ে কি যে মিথ্যা তুমি বলো। এই ছোঁয়াটা তুমি এক্ষুনি বানালে, তাই না? হুম। কেন বানালে বলো তো? তোকে খুশি করবার জন্য। খুশি করবার দরকার নেই, আমি এমনিতেই খুশি। সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? হুম, তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3বার টেলিফোন করেছে। তারপর বলেছে রাত 11টার সময় আবার করবে। লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে, বাবা সন্ধ্যে থেকে তার ঘরে বসা আছে। আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়। আমি কি করে আনবো, আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি। পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না, আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজ থেকে আনতে চেয়েছো। তা তো বটেই। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে? কি আর বলবে, কিছু বলে না। আহা বল না শুনি। উফ, তুমি বড় যন্ত্রণা করো, আমি কিছু বলতে টলতে পারবো না। রিনকি লজ্জায় লাল নীল হতে লাগলো। মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে। বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিনকির সঙ্গে আরো কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, থাকা গেল না। ফুপা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার, 0 পাওয়ারের একটা বাতি জ্বলছে। লক্ষণ সুবিধার না। ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে, এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন। বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না। ফুপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুমতি পান। আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি, কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। ফুপা, আসবো? হিমু, এসো, দরজা ভিড়িয়ে দাও, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বসো, সামনে চেয়ারটায় বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এসব ব্যাপারে তোমার কোনো প্রেজুডিস নেই? জি না। তারপর বলো, কেমন আছো? ভালো? জি। রিনকির বিয়ে ঠিক হয়ে গেল, শুনেছ বোধহয়? জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেরও নিশ্চয়ই এ ধরনের কোনো নামটাম আছে। বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে। না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেলের সাইজের এক ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই তো ওঠে না। আমি হচ্ছে এই সংসারের টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা তো কেউ জানতে চায় না, তারপরেও বলতাম। কিন্তু দেখি মেয়ে আর মেয়ের মা দুইজনই খুশিতে বাকবাকুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল, তিনি আরো খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে আছি দেখে বললেন, এটা 5ম পেগ, আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়।
7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিনকির ঘরে দিয়ে আসি, ও কোথায় যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিনকিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি জানি জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছো? তুমি তোমার মুখে দাড়িগোপের চাষ করছো, করো, সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো, আমি 1000 টাকা বাজি রাখতে পারি কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি মাথা কামাও, আমি শিওর বাটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেইন ইট। আমার জানা নেই পুপা, ভুলটা আমার। মেট্রিক পাশ করে তুমি যখন এলে, আমি ভালো মনে বললাম, আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে সর্বনাশ করবে তা তো বুঝিনি, বুঝতে পারলে ঘাট ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছু করনি। আই ডু এগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভ্যাগাবন্ড না, অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে, সারা রাত ফেরার নাম নেই। জ্যোৎস্না কি এমন জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি? তোমার মুখ থেকেই শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো, তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষটাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়। তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে। শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না। গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত, তবে সুপ্ত। খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। দিন তিনেক পরেই পূর্ণিমা। দিন তিনেক পরেই পূর্ণিমা? জি। এইসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছে থাকে? জি। একবার গেলে হয়। বলেই ফুফা গম্ভীর হয়ে গেলেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্স করে ফেলেছিলে। মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্য এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্যে। তা ঠিক, কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ। এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। ফুপা রাগে গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছ। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসেবে বলছি, তুমি অসুস্থ। ইউ আর এ সিক ম্যান। ফুপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে। দাও। তিনি সিগারেট ধরালেন, খুব খুব করে কাশলেন। ফুপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হিমু। জি। রাস্তা রাস্তায় ভ্যাগাবন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্য তা করতে পারো। ইটস ইউর লাইফ। কিন্তু আমার ছেলেও তা করবে তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছ। এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছ। তুমি আর এ বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না। ঠিক আছে। এবারে ত্রিসীমানায় যদি তোমাকে দেখি, তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে পুপা, পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। পুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুফা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই। অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আমার হাতে একটা চাকরি আছে, আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না, 3000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো আমার মনে হচ্ছে না।
ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মাধুকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফুফু, আমি কি তাহলে উঠবো? যাও, ওঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছে করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছে তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার। যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন তো। খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই একটা দুটা মানুষকে খুন করতে ইচ্ছে করে। হিমু, ইউ আর এ সিক ম্যান। ইউ আর এ সিক ম্যান। আর খাবেন না পুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালটার প্রতিটা বাক্য দুইবার করে বলে। আপনিও তাই বলেছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন। বমি করলে ভালো লাগবে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি। কাজেই ফুপা এখন হড়হড় করে বমি করবেন। হলোও তাই। তিনি চারদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘর দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে আমার মনে হচ্ছে তার নাড়ি ভুড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। সেই দৃশ্য খুব সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিনকি ছুটে এসেছে। বাদলও এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা, আমি মরে যাচ্ছি। ও সুরমা, আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজেই আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টি হবে কিনা কে জানে। হলে ভালোই হয়। এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেয়া দুটো পান কিনলাম। জর্দার নাম সবই পুংলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনো বাজারে আসেনি। যদিও মহিলারাই বেশি জর্দা খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম, দ্বিতীয়বার এর চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে। কাজের ছেলেটির হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে। আজ সারা রাতে বোধহয় ধোয়াধুয়ি চলবে। ফুফু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পান কিনতে গিয়েছিলাম। ফুফার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিলল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা? তুই কে যেখানে থাকবি? হ্যাঁ। এখানে থাকার তো দরকারটা কি? এত রাতে যাবো কোথায়? ফুফু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিনকির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি। তার এত লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল। এটা কি রিনকিদের বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে জানতে পারি? এবারের নিয়মকানুন খুব কড়া। অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে দেয়া যাবে না। আমি এন্তাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না। আমার নাম। আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাধা টাইপের একটি মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো, হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিনকি বলছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কি রকম ক্ষমতা? প্রফিটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো, হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন। আপনি কি দয়া করে একটু রিনকিকে। ওকে তো দেয়া যাবে না, ও আশেপাশে নেই, বাবার সেবা করছে। উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু?
সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি কি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পর আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না। যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা বলবো। হিমু ভাই, তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিঙ্কিকে বলবেন না। একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন ব্যাধি আছে। একবার কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় করলাম। রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা এটি কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এ জাতীয় কিছু বোধ হয়ে আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না। আমার কথাতেও তাই হলো। তিনি চিড়চিড়িয়ে উঠলেন, কে? এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই লাগালেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন। রূপা সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে সে রাগ করে। আমি 17 রিং করে জাস্টিস এম সুবহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মীরুর সঙ্গেও কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না। যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার ধাতে নেই। হ্যালো, কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন? ওই যে পুলিশের হাতে তুলে দিলেন। কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করেছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেয়েরা আমার অবস্থা কাহিল করে দিয়েছে। রক্তবমি করেছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনোই ক্ষতি করিনি। গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন। আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম। মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। যা বলি প্রায় সময় তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল। ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখা করতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি। ওরা বুকের এক্সরে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানায় টেলিফোন করবেন। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না প্লিজ, রাখবেন না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়। ঝড়ের নাম হওয়া উচিত ছিল কালচৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিমশীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না মনস্থির করতে পারছি না। রিনকি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিনকি তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিনকি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিনকি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিনকি দরজা খুলেছে। না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারি, ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি?
ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছে করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম, বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে তেজ নেই, ফুরফুরে বাতাস, তোর শরীরটা ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সে পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দুর্বাঘাসের উপরে শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হু বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন, তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ হলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে। সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যা বলি। অসহায় মানুষদের দুঃখ আমাকে মোটেই ভাবায় না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড়ও দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সে অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না পেলে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পাজেরো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ কইরা দেন, আর পেলুম না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না, তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না। বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলেও কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ কইরা দেন। টাকা পয়সা কিছু তোমার কাছে নেই? যে না, কাইলো টিরিপ পাই নেই, আইজো পাই নেই। যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু তো তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরো ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভেতরে এই ক্রোধ এবং এই ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছার হাওয়া খাচ্ছে। তার চোখে আগের বিস্ময়ের কিছুই এখন আর নেই। এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময়ই খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটো চকচকে নোট আছে।
মসজিদের টিউশনির টাকা। মসজিদ টাকা পয়সা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে, তাই তার টাকা পয়সার সবটাই থাকে আমার কাছে। বুড়া মিয়া, জি। তুমি আমার জীবন রক্ষা করেছ, কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছ যখন, তখন তো আর কিছু করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরো কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এতদূর আনলে তার জন্যে। 500 তোমার, 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজের গাড়ি নিয়ে বের হয়েও না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই, তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেল, আলো হওয়া যাক। লালটু মিয়া হাসছে, হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন আমি তাদের একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জনে মিল্লা চা খাই, তিয়াস লাগছে। পয়সা দেবে কে, তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই। বুড়ো আবার হাসলো। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্য এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তাভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে? ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ, আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়। ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ময়ূরাক্ষীর 2য় পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।